একটা মানুষ 29 বছর ধরে চুপ করেছিলেন। 29 বছর ধরে তার বুকের ভেতরে জমেছিল এমন একটা কথা যেটা বলতে গেলে তার জিভ শুকিয়ে যেত। চোখে ভেসে উঠতো সেই ঠান্ডা অন্ধকার ঘরটা, সেই ধারালো ছুরি আর সেই মুখটা, যে মুখটা দেখে কোটি মানুষ হাসতো, কাঁদতো, স্বপ্ন দেখতো। সেই মানুষটা আজ কথা বলছেন, আর তিনি যা বলছেন সেটা শুনলে বাংলাদেশের বিনোদন জগতের ইতিহাস নতুন করে লিখতে হবে। কিন্তু তিনি এতদিন চুপ ছিলেন কেন, কার ভয়ে, আর এখন হঠাৎ মুখ খুললেন কেন? এই তিনটা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 1996 সালের সেপ্টেম্বরের সেই কালো সকালটায়। ঢাকা শহর তখন ঘুম থেকে উঠেছে সবে, রেডিওতে গান বাজছে, চায়ের কাপে ভাপ উঠছে। একেবারে সাধারণ একটা সকাল, কিন্তু নিউ স্কাটন গার্ডেনের একটা ভাড়া বাসা থেকে যে খবরটা বেরিয়ে এলো সেটা পুরো দেশটাকে থামিয়ে দিল। রাস্তায় দাঁড়িয়ে থাকা রিক্সাওয়ালা থেকে শুরু করে অফিসগামী মানুষ, স্কুলের ছেলে মেয়ে, গৃহিণী, সবার মুখে একটাই কথা, সালমান শাহ নেই। মানুষ বিশ্বাস করতে পারেনি। কিভাবে পারবে? মাত্র 4 বছরের ক্যারিয়ারে যে মানুষটা পুরো ঢালিউডকে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, যার চোখের দিকে তাকালে মেয়েরা ভুলে যেত পৃথিবীর নাম, যার হাসিতে সিনেমা হল ভরে যেত, সেই মানুষটা কিভাবে হঠাৎ চলে যেতে পারে? এটা তো সিনেমার গল্প না, এটা তো বাস্তব। বাস্তবে এমন হয় না, কিন্তু হয়েছিল। অন্তত সবাইকে সেটাই বিশ্বাস করানো হয়েছিল। আর ঠিক এই জায়গাতেই গল্পটা ভয়ঙ্কর মোড় নিচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। 1996 সালে এটা আজকের মতো আধুনিক ছিল না। জরাজীর্ণ একটা পুরনো ঘর, ভেতরে ঠান্ডা, অন্ধকার আর একটা অদ্ভুত নীরবতা যেটা হাড়ের ভেতর পর্যন্ত ঢুকে যায়। সেই ঘরে সেদিন আনা হলো সালমান শাহর দেহ। বাইরে তখন হাজার হাজার মানুষ, কান্নার শব্দ ভেসে আসছে দেয়ালের ওপাশ থেকে। বাংলা চলচ্চিত্রের প্রায় সব তারকা সেখানে উপস্থিত, নায়ক, নায়িকা, পরিচালক, সবার চোখ লাল। পুরো দেশ যেন থমকে গেছে। আর ঠিক সেই মুহূর্তে সেই অন্ধকার ঘরের ভেতর একজন তরুণ যুবক দাঁড়িয়ে আছেন, হাতে ধারালো ছুরি নিয়ে। তার নাম রমেশ চন্দ্র, পেশায় ডোম, কাজ ময়নাতদন্তে চিকিৎসকদের সহায়তা করা। কিন্তু রমেশ শুধু একজন ডোম ছিল না, তিনি ছিলেন সালমান শাহের একজন অন্ধ ভক্ত। সেই মানুষটার সিনেমা দেখে তিনি হাসতেন, কাঁদতেন, আর আজ সেই মানুষটার বুকেই তাকে ছুরি চালাতে হবে। ভাবতে পারেন সেই মুহূর্তটা? নিজের সবচেয়ে প্রিয় মানুষের শরীরে ধারালো ছুরি চালানোর যন্ত্রণা কেমন হতে পারে? রমেশ সেই যন্ত্রণা বুকে চেপে 35 বছর চাকরি করেছেন, হাজার হাজার মানুষের ময়নাতদন্ত করেছেন, কিন্তু সেদিনের স্মৃতি, সেটা একটুও মুছে যায়নি, একটুও। কিন্তু আসল ভয়ঙ্কর কথাটা এখনো বলা হয়নি। রমেশ চন্দ্র, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে সিকান্দার আলীর নাম নিয়েছেন, তিনি এমন একটা কথা বলেছেন যেটা শুনলে শির দ্বারা বেয়ে বরফ নামবে। তিনি বলেছেন, সালমান শাহ সেদিন মরেননি। যখন তার শরীরে ছুরি চালানো হয়েছে তখন তিনি সম্পূর্ণ মৃত ছিলেন না। চেতনানাশকের কড়া ইনজেকশনে তাকে অজ্ঞান করা হয়েছিল। শ্বাস ছিল, প্রাণ ছিল, কিন্তু তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। আর সেই মৃত ঘোষণার পর শুরু হয়েছিল ময়নাতদন্ত। একটু থামুন, এই কথাটা আরেকবার ভাবুন। একজন জীবিত মানুষকে অজ্ঞান করে মৃত ঘোষণা করা হয়েছে, তারপর তার শরীরে ছুরি চালানো হয়েছে। এটা যদি সত্য হয় তাহলে এটা শুধু হত্যা নয়, এটা এমন একটা নৃশংসতা যার কোনো শব্দ নেই, কোনো ভাষায়। কিন্তু প্রশ্ন হলো, রমেশ এতদিন চুপ ছিলেন কেন? 29 বছর ধরে এত বড় একটা সত্য বুকে চেপে রাখলেন কেন? উত্তরটা একটা শব্দে, ভয়। কার ভয়? সেই প্রশ্নের উত্তরটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রমেশ নিজে সরাসরি নাম বলেননি, কিন্তু তিনি বলেছেন এখন আর ভয় নেই, কারণ ডন গ্রেপ্তার হয়েছে। এই একটা বাক্যেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। যে শক্তির ভয়ে তিনি মুখ খুলতে পারেননি, সেই শক্তি এখন কারাগারে। আর তাই 29 বছরের নীরবতা ভেঙে তিনি কথা বলেছেন। কিন্তু শুধু রমেশের কথায় কি পুরো সত্য উঠে আসবে? রমেশ নিজে বলেছেন, ময়নাতদন্তে তিনি ছিলেন সহকারী, মূল কাজটা করেছিলেন দুজন চিকিৎসক, ফরেনসিক মেডিসিন বিভাগের ডাক্তার তেজেন্দ্র দাস আর ডাক্তার বারি। এই দুজন চিকিৎসকই বহু বছর আগে অবসর নিয়েছেন। তারা এখন কোথায় আছেন, কি করছেন, রমেশের কাছে সেই তথ্য নেই। কিন্তু রমেশ একটা অত্যন্ত স্পর্শকাতর প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, এই দুই চিকিৎসক কি লাখ লাখ টাকার বিনিময়ে জীবিত সালমান শাহকে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন? এই প্রশ্নটা যদি সত্যি হয় তাহলে সেদিনের ময়নাতদন্ত কক্ষে যা ঘটেছিল সেটা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় অধ্যায়। আর এই মানসিক যন্ত্রণাই রমেশকে শেষ পর্যন্ত বদলে দিয়েছিল। সারা জীবন ধরে মৃত মানুষের শরীর কাটাছেঁড়া করেছেন তিনি, কিন্তু সেদিনের স্মৃতি ছিল তার অন্য সবকিছুর চেয়ে আলাদা। অবসরের পর সেই স্মৃতি তাকে তাড়া করে বেড়াতো দিনরাত। ঘুমের মধ্যে দেখতেন সেই মুখ, সেই চোখ, জাগ্রত অবস্থায় শুনতেন সেই নীরবতা। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি নিজের ধর্ম বদলালেন, সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নাম রাখলেন সিকান্দার আলী। নিয়মিত নামাজ পড়তে শুরু করলেন, ধর্মীয় অনুশাসন মেনে চলতে লাগলেন, কারণ তিনি ভুলতে চাইছিলেন সেই অন্ধকার ঘরের স্মৃতি, সেই ছুরির ছোঁয়া আর সেই মুখটা। সব ভুলে যেতে চাইছিলেন। কিন্তু কিছু স্মৃতি থাকে যেগুলো ধর্ম বদলালেও মুছে যায় না, দেশ বদলালেও মুছে যায় না, জীবন বদলালেও মুছে যায় না।
1918 সালে যখন আদালত সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দিলেন, তখন সিকান্দার আলী আবার আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এই খবর শুনে তিনি বলেছিলেন, একজন সাধারণ ডোমকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে? যা বলার তা তো ডাক্তাররাই বলবেন। কিন্তু এই কথার মধ্যেই একটা ইঙ্গিত ছিল, তিনি দায়িত্ব ডাক্তারদের দিকে ঠেলে দিচ্ছিলেন, কারণ তিনি জানতেন আসল সিদ্ধান্ত কারা নিয়েছিলেন, কিন্তু তিনি শুধু নির্দেশ পালন করেছিলেন। আর আজ 2025 সালে এসে যখন সেই ভয়ের উৎস কারাগারে, তখন সিকান্দার আলী ওরফে রমেশ চন্দ্র মুখ খুলেছেন। তিনি বলেছেন তিনি আদালতে সাক্ষ্য দিতে প্রস্তুত। সেদিন মর্গে কি ঘটেছিল সেই গোপন সত্য তিনি বিচারকের সামনে তুলে ধরবেন। কিন্তু প্রশ্ন হলো, শুধু রমেশের সাক্ষী কি পুরো সত্য উদ্ঘাটিত হবে? সেই দুই ডাক্তারকে কি খুঁজে বের করা হবে? তাদের কি জিজ্ঞাসাবাদ করা হবে? তদন্ত কি সেদিনের ফরেনসিক রিপোর্টের গলতগুলো উন্মোচন করতে পারবে? সালমান শাহর ভক্তরা এবং সাধারণ মানুষ দাবি করছে সেই দুই চিকিৎসককে আইনি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। তাদের বিশ্বাস, যদি সেটা করা হয় তাহলে 1996 সালের 6 সেপ্টেম্বরের অনেক অজানা অধ্যায় বেরিয়ে আসবে। ফরেনসিক রিপোর্টের সেই ফাঁক ফোকর আছে যেগুলো দিনের আলোয় আসবে। এবার একটু গভীরভাবে ভাবুন, একজন মানুষ 29 বছর ধরে এত বড় একটা তথ্য লুকিয়ে রেখেছিলেন শুধু ভয়ে। এই ভয়টা কতটা গভীর হলে একজন মানুষ তার ধর্ম পর্যন্ত বদলে ফেলে? এই ভয়টা কতটা শক্তিশালী হলে 29 বছর ধরে একটা শব্দ বলতে পারে না কেউ? আর সেই শক্তি যখন কারাগারে যায় তখন একসাথে সব বেরিয়ে আসতে শুরু করে। এটাই প্রমাণ করে সালমান শাহর মৃত্যুর পেছনে যে জাল বোনা হয়েছিল সেটা কতটা বিস্তৃত ছিল। শুধু একজন বা দুজন মানুষের পক্ষে এই জাল বোনা সম্ভব ছিল না। এর পেছনে ছিল ক্ষমতা, অর্থ এবং এমন একটা ভয়ের সাম্রাজ্য যেটা দশকের পর দশক ধরে মানুষের মুখ বন্ধ করে রেখেছিল। আজ সেই সাম্রাজ্যে ফাটল ধরেছে। একজন মানুষ কথা বলেছেন, হয়তো আরো অনেকে আছেন যারা এতদিন চুপ ছিলেন, হয়তো তারাও এবার মুখ খুলবেন। কিন্তু শেষ প্রশ্নটা রয়ে যায়, ন্যায় বিচার কি সত্যিই হবে? 29 বছর আগে যে তরুণ নায়ক কোটি মানুষের স্বপ্ন ছিলেন, তার আত্মা কি অবশেষে শান্তি পাবে, নাকি এই সত্য আবার কোনো অন্ধকারে ঘরে চাপা পড়ে যাবে? আপনার কি মনে হয়, সেই দুই চিকিৎসককে কি আদালতে হাজির করা উচিত? রমেশের সাক্ষ্য কি পুরো মামলার মোড় ঘুরিয়ে দিতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। কারণ সালমান শাহর মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি ছিল না, এটা ছিল পুরো একটা প্রজন্মের হৃদয় ভাঙার গল্প। আর সেই ভাঙা হৃদয়ের উত্তর পাওয়ার অধিকার প্রতিটি বাংলাদেশির আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই মামলায় আগামী কয়েকদিনে যা ঘটতে যাচ্ছে সেটা হয়তো বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় লিখবে।